দেখুন, ক্যালেন্ডারে জ্যৈষ্ঠের প্রায় শেষ, কিন্তু এখনও সমান তালে দাপট দেখিয়ে চলেছে কালবৈশাখী। আজ ঝড়ে একেবারে লণ্ডভণ্ড হয়েছে এই শহর আজও। আর ভোটে হারার পর সেই ঝড়ের তাণ্ডব তৃণমূলেও। আর তৃণমূল তাতে প্রতিদিন লণ্ডভণ্ড হচ্ছে। কার্যত ঝড়ের গতিতে প্রতিদিন দলের পাশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছে সাংসদ, বিধায়ক, নেতাকর্মীরা। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন অন্য। তৃণমূলকে এইটাও বুঝতে ব্যর্থ হচ্ছে যে মমতার পাশে কারা কারা আছেন। কেন বলছি? ভাবুন, পরের পর বিদ্রোহে ধাক্কা খেয়ে গত শুক্রবার দলটার খোল নলচে পাল্টে তৃণমূলের নতুন কমিটি তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে কালীঘাট তৃণমূল। পরের দিন অর্থাৎ শনিবার তৃণমূলের মুখপত্র জাগো বাংলায়, এখন যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা ছাপেন না বলেই আমি জানি, তার কারণ সম্পাদক হিসেবে এখনও শোভনদেব চট্টোপাধ্যায় আছেন বলেই জানি, অন্তত পরের পাতায় তার নাম ছাপা আছে। আমি বলছি সেই জাগো বাংলাতে ফলাও করে একটা গোটা তালিকা ছাপা হলো। এই তালিকা বলছে দলের মহিলা সভানেত্রী হলেন মালা রায় এবং দলের যুবনেত্রী হলেন সায়নী ঘোষ। অথচ এই দুজনই বিদ্রোহী শিবিরে আছেন বলে স্পিকারকে জানানো হয়েছে। ভাবুন, কি মমতা, অভিষেক এটাও বুঝতে পারছেন না যে তাদের পাশে কে কে আছেন? বিশ্বনাথ দা, এটা একই সঙ্গে বিস্ময়কর এবং দলের পক্ষে, মানে কালীঘাট তৃণমূলের পক্ষে মারাত্মক, মানবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধত আচরণে এমন একটা পর্যায়ে গেছিল যে ভোটারদের কি মতিগতি তিনি যেমন বুঝতে পারেননি। 2026-এর বড় পরাজয় ঘটেছে, নিশ্চুপে মানুষ যখন শান্তিপূর্ণ ভোট হয়েছে, ভোট দিয়ে হারিয়ে দিয়েছে, সেটা কিন্তু উনি বুঝতে পারেননি। একইভাবে বুঝতে পারেননি যে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থেকে পরাজিত হওয়ার পরে আমাকে শিষ্টাচার মিলে আমি যদি পদত্যাগটা করতাম তাহলে দলের মধ্যে বিদ্রোহ হতো না। দলের একের পর এক নেতারা তার ওই শিষ্টাচারহীনতাটাকে বিরোধিতা করেছিল যে কেন আপনি পদত্যাগ করবেন না ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বুঝতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না যে আমি যে কমিটিতে সায়নী ঘোষকে বসাচ্ছি যুব নেত্রী হিসাবে তৃণমূলের, সেই সায়নী ঘোষ এখন বিদ্রোহী শিবিরের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তার ছায়ার সঙ্গে এক সময় ববি হাকিম, সেও ঋতব্রতর ঘরে ঢুকে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না তার ছায়াসঙ্গী মালা রায়, যাকে আমি কয়েকদিন আগে চেয়ারম্যান করেছিলাম, আজকে সেই চেয়ারম্যান কিন্তু তাকে ছেড়ে দিয়ে বিদ্রোহী শিবিরে হাত বাড়াচ্ছে। হয়তো পুরনো একটা প্রতিশোধ নিতেই মালা রায় এগিয়ে আসছেন যে এনজিওকে সামনে রেখে, ভাই তুমি আমাকে কংগ্রেস থেকে তৃণমূলে নিয়ে গেছিলে, আমাকে আর নির্বেদ রায়কে, আজকে সেটার প্রায়চিত্ত তোমার দিতে হবে, আমি সেই কারণেই চললুম। আমি জানি না সেটা কিনা, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আপনাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নিজের দলের কি অবস্থান আছে, আদতেও দলে কয়েকজন তাকে সমর্থন করছে নাকি সত্যি তিনি অসহায়, একা, শুধু তিনি আছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, মানে শেষ পর্যন্ত ডেরেক থাকবেন তো, শেষ পর্যন্ত কল্যাণও থাকবেন তো, এই প্রশ্নটাও কিন্তু সামনে এসে যাচ্ছে। না, সে তার উত্তরে আমি বলছি থাকবেন কিনা তার উত্তর সায়ন্তন বাবুরা স্বীকার করবেন না, কিন্তু অনেকটা ওনাদের ওপর ডিপেন্ড করে যে ওনারা নিতে রাজি কিনা বা ত্রিশঙ্কু রাখতে রাজি কিনা। আমি শুধু দুটো জিনিস আপনার তালিকায় যোগ করতে চাইবো। আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না, আমি বলছি যে কি ভীষণ প্রতিক্রিয়া হয়েছিল যারা আছেন তারা এখন তো প্রকাশ্যে বলছেন যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে অভিনন্দন জানাতে উঠে দাঁড়ানো সেটা বুঝতে পারেননি। এমনকি যখন অনেকে প্রকাশ্যে বলতে শুরু করে যে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বিচিত্র লাইন, বিজু জনতা দলে একবার হয়েছিল যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, তখন তিনি একদিন আগে শনিবার দিল্লিতে পাঠিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কার্যত যে কারণে অথবা যে অজুহাতে অন্যরা ছাড়ছে। তো অনেক কিছু বুঝতে পারছি একেবারে, মানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিঃস্ব, আজকে সর্বহারা তিনি, তার মানে পরিষদীয় দল ভেঙে গেছে, তার সংসদীয় দল ভেঙে গেছে, এই অবস্থাতে কিন্তু তিনি খড়কুটোর মতন বাঁচতে চাইছেন কংগ্রেসকে আশ্রয় নিয়ে। কংগ্রেসের মধ্যে ঢুকে গিয়ে তিনি বাঁচার লড়াই, শেষ বাঁচার লড়াই, এই বাঁচার লড়াই কিন্তু ব্যক্তিগত বাঁচার লড়াই, এ কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। মানে আমি বলছি যে একটা দিনের আলোর মতন এখন পরিষ্কার যে কংগ্রেসের সাথে মানে তৃণমূলের কোনো মার্জার হবে না, কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই যে সংখ্যাগরিষ্ঠ যারা, তারা ইতিমধ্যেই আলাদা গোষ্ঠী তৈরি করেছে,
আবার দিল্লিতেও তারা আলাদা গোষ্ঠী তৈরি করেছে। ফলে মার্জার হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেসের, মানে ব্যক্তির সাথে দলের। কিন্তু তাতে তো বলতে হবে যে আমার নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, বিশেষ করে রাহুল গান্ধী, একেবারে। আপনার মনে থাকবে যে কয়েক সপ্তাহ আগে রাহুল গান্ধী দিয়ে কি রকম সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই। এবং আজকে কিন্তু আজকে ইতিহাসের কি নির্মম প্রতিশোধ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা নত করে আজকে কিন্তু কংগ্রেসের দলের মধ্যে ঢুকতে হবে, সোনিয়া গান্ধীর কাছে যেতে হবে, আজকে রাহুল গান্ধীর কাছে যেতে হবে। ইতিহাসের নির্মম মানে পরিহাস যে কি ধরনের শাস্তি ইতিহাস দিতে পারে উদ্ধত একজন নেত্রীকে, মানে কিভাবে ইতিহাস শাস্তি দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় হলো বেস্ট এক্সাম্পল। দেখুন সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছায়াকেও বিশ্বাস করতেন না। বছরকে বছর আমরা দেখেছি আজকে ছায়া, তার নিজের ছায়া তাকে ছেড়ে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একা। তারপরেও আমি বলবো যে সোনিয়া গান্ধীর বাধ্যবাধকতা কোথায়। একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে এটা আমাকে বলতেই হবে যে ধরুন একটা তো সর্বভারতীয় পার্টি, সে সবসময় চাইবে যে নরেন্দ্র মোদীর বিকল্প সবসময় তৈরি করতে চাইবে। যদি 1% ভোট কারো কাছে থাকে, একজন লোকও যদি থাকে, তাকে জড়ো করে সে চাইবে বৃহত্তম মোর্চা তৈরি করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড় করাতে। সেই একটা বাধ্যবাধকতা অবশ্যই কংগ্রেস দলে আছে, যার জন্য কংগ্রেস দলকে অনেক কিছু হজমও করতে হয়। কোথাও কি ব্যক্তিগত সম্পর্কও আছে? মানে যে দলটা, যে নেত্রী 15 বছর ধরে কংগ্রেসকে শেষ করতে চাইলেন, তাকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি দেখছিলাম অন রেকর্ড কয়েকদিন আগে বলেছেন যে ভোটে হেরে বসে যাওয়ার নাম হলো কংগ্রেস। সুমনদা, একেবারে সরাসরি দলকে আক্রমণ করেছেন। পশ্চিমবাংলার কনটেক্সটে আপনি ভাবুন, হ্যাঁ, কাকলি ঘোষ দস্তিদারকে তো পারবে না, কারণ কাকলি ঘোষ দস্তিদার পরিষ্কার বলেছে আমার গ্রুপ সরাসরি এনডিএ সমর্থন করবে। এবং এমনকি আপনি এই প্রশ্ন করেছিলেন যে আপনারা কি মন্ত্রিসভায় যেতে পারেন, বলে হ্যাঁ পরিস্থিতি হলে, পরিষ্কার বলেছে একদম। তাহলে আপনি আমায় বলুন, সোনিয়া গান্ধীর কাছে কাকলি ঘোষিদারের গোষ্ঠী তো নিয়ে যাওয়া সম্ভব নয়। সোনিয়া তো চাইলেও পারবেন না ইন্ডিয়া জোটে কাকলিকে নিতে, ঋতব্রতকে নিতে। ফলে সোনিয়া গান্ধীর কাছে তো একমাত্র অপশন থাকছে যে দুটো লোক হলেও, একজন এমপি একজন ব্যক্তি হলেও তাকেই সঙ্গে নিতে। তাহলে সোনিয়া গান্ধীর কাছে কিন্তু মানে আমি বলছি অপশন নেই। তৃণমূল কংগ্রেস ভাঙার পরে তৃণমূল কংগ্রেসের যে অংশটা বিজেপির সাথে চলে গেছে বা বিজেপিকে সমর্থন করবে বলে ঠিক করে নিয়েছে, সেই অংশটাকে নিয়ে তো ইন্ডিয়া জোট হতে পারে না। তার বাইরে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এখন পর্যন্ত, তার বাইরে এখন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। ফলে তাকেই সঙ্গে নিয়ে কিন্তু সোনিয়া গান্ধীকে ইন্ডিয়া জোটে যেতে হবে। এবং সেই কনটেক্সটটা ধরেই সোনিয়া গান্ধী কি নিদান দেন তার উপরে কিন্তু রাজ্য কংগ্রেসের নির্ভর করবে। এটা ঠিক, রাজ্য কংগ্রেস কি করে ভুলবে বলুন তো কিভাবে দলটাকে পেছন থেকে ছুরি মারা হয়েছে। রাজ্য কংগ্রেস কি করে ভুলবে যে মানে আত্মহুতির মধ্য দিয়ে, অর্থাৎ প্রণব মুখার্জি আত্মহুতি করেছিলেন কংগ্রেসের, 65টা সিট মাত্র দেওয়া হয়েছিল কংগ্রেসকে, বাদ বাকি সমস্ত তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেওয়া হয়েছিল। সিটিং এমএলএদেরকে সিট দিতে পারেনি। এই যে মেট্রিয়াপুজের এমএলএ থেকে শুরু করে, মগরাহাট থেকে শুরু করে একের পর এক সিটিং কংগ্রেসের এমএলএদেরকে সিট দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাজওয়ারির জন্য। আজকে নিজেদেরকে রক্তাক্ত করেও শেষ পর্যন্ত কিন্তু যদি বৃহত্তম লড়াইয়ের কথা ভাবতে হয় কংগ্রেসকে, যদি সত্যি এনডিএর বিকল্প শক্তি ভাবতে হয়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত দুঃখের হলেও কষ্টেও হলেও সোনিয়া গান্ধীকে মমতাকেই সঙ্গে রাখতে হবে, কাকলি ঘোষ দস্তিদারকে সঙ্গে রাখলে চলবে। বেশ, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।